হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু টুডেস ক্লাস। আমরা আজকে কথা বলা শুরু করব কনিক্স নিয়ে। কনিক্স হচ্ছে আমাদের সেকেন্ড পেপারের চ্যাপ্টার 6 এর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। এমনিতে জ্যামিতি রিলেটেড চ্যাপ্টার সেকেন্ড পেপারে কমই আছে, তার মধ্যে হচ্ছে কনিক আর কি অন্যতম। তো সেই কনিকের হচ্ছে তিনটা পার্ট থাকে মূলত। একটাকে বলা হয়, আমরা বলি প্যারাবোলা বা পরাবৃত্ত, সেকেন্ডটা হচ্ছে ইলিপস বা হচ্ছে উপবৃত্ত, আর থার্ডটা হচ্ছে অধিবৃত্ত। তো তিনটা পার্টে হচ্ছে বিভক্ত করা এই চ্যাপ্টারটাকে। আমরা হচ্ছে এই স্লাইডে আলোচনা করব শুধুমাত্র প্যারাবোলাটা নিয়ে। আমরা মূল বই কেতাবউদ্দিন স্যারের বই থেকে হচ্ছে থিওরিগুলো পড়তেছি এবং কনসেপ্ট বুক থেকে আমরা হচ্ছে ম্যাথগুলোকে সলভ করব। তো এমনিতে বেসিক কিছু আইডিয়া দেওয়া হয়েছে তোমাদের বইয়ে, হচ্ছে তোমাদের এইরকম করে বিভিন্ন কোণ কেকে সেটাকে বিভিন্নভাবে কেটে কেটে তারপরে দেখানো হয়েছে যে কোনটা প্যারাবোলা কোনটা হাইপারবোলা এইসব। তো ওই ব্যাখ্যায় যাওয়ার আগে আমি হচ্ছে ম্যাথমেটিক্যাল টার্মগুলো ইউজ করব, তারপর যখন আমরা তিনটা চ্যাপ্টারকে একসাথে সাম আপ করতে যাব তখন হচ্ছে আমি আলোচনা করব যে কিভাবে আমরা তিনটারে মিলিয়ে ঝুলিয়ে পড়তে পারি, হ্যাঁ, বা হচ্ছে ওই যে কাটাকাটির কাজগুলো তখন করা যাবে। তো এমনিতে তো বোঝা যাচ্ছে যেটা জ্যামিতি রিলেটেড চ্যাপ্টার, তো এই যে সরলরেখার মতো আমরা হচ্ছে এই যে গ্রাফের মতন বানাই নিছি পেজের সেটআপটাকে। আর এটা হচ্ছে আমার চ্যানেলের লোগো আর কি, তো এটারও রেখে দিছি। ওকে, তাইলে প্রথমত হচ্ছে পরাবৃত্ত। হ্যাঁ, পরাবৃত্ত সম্পর্কে ধারণাটা কই থেকে কি আসে এটাকে দেখি যে আমরা কি নিয়ে কথা বলতেছি মূলত, হোয়াট আর উই অ্যাকচুয়ালি ডিলিং উইথ। তাহলে এটার উইথটা একটু বাড়াইতে হবে, না দেখা যাবে না। কালারটাও পাল্টানো লাগবে, ব্লু দিলাম, উইথ, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমাদের, ধরে নিলাম আমরা অ্যাক্সিস। এটা হচ্ছে অ্যাক্সিস। এখন সবার আগে হচ্ছে আমরা চিন্তা করব পরাবৃত্ত হচ্ছে এক ধরনের সঞ্চার পথ, এটা মনে রাখতে হবে। পরাবৃত্ত, অধিবৃত্ত, উপবৃত্ত সবগুলো কিন্তু সঞ্চার পথ। আমরা যে সরলরেখার কথা বলি সেটাও একটা সঞ্চার পথ, বৃত্ত সে নিজেও একটা সঞ্চার পথ। সঞ্চার পথের ক্ষেত্রে কি থাকে, একটা সাধারণ বিন্দু থাকে এক্স এবং ওয়াই। সেই সাধারণ বিন্দুর উপরে আমরা বিভিন্ন শর্ত আরোপ করি, যেটা বিভিন্ন পজিশনে প্রত্যেকটা এক্স ওয়াই এর জন্য স্যাটিসফাইড হয়। যেসব পজিশনের যেসব এক্স ওয়াই এর জন্য তারা স্যাটিসফাইড হয়, সেই সব এক্স ওয়াই গুলোকে নিয়ে তৈরি হওয়া যে সমগ্র সেট, সেটাকে আমরা বলি সঞ্চার পথ, তাই না? আচ্ছা, তাহলে ধরে নিতেছি আমাদের হচ্ছে এখানে একটা বিন্দু আছে, সেটা হচ্ছে মূল বিন্দু। এখন মূল বিন্দু থেকে একটা নির্দিষ্ট দূরত্বে অবস্থিত একটা রেখা আছে, এখানে ধরো আছে এখানে একটা রেখা, ভালো কথা। আচ্ছা, এখন আচ্ছা আমাদের আরো কয়েকটা রেখা লাগবে, তো একটু রেখা লয়ালই দাঁড়াও। রেখা ড্র, পলিলাইন। আচ্ছা, পলিলাইন প্রপার্টিটা তো কাজে দেয়, তো ত্রিভুজে কাজে দেয়, এতদিন খেয়াল করিনি পলিলাইন আছে। কালার গ্রিন, অ্যাড টু ফেভারিটস। আচ্ছা, তো যেটা বলতেছিলাম যে এখানে হচ্ছে একটা নির্দিষ্ট রেখা আমরা টানছি, এই লাল রঙের রেখাটাকে। এখন এই লাল রঙের রেখার সাথে আমরা হচ্ছে এমন একটা বিন্দু সেটের তুলনা করব, যেটা হচ্ছে কিরকম, একটা নির্দিষ্ট বিন্দু থাকবে এবং হচ্ছে একটা নির্দিষ্ট রেখা থাকবে। যে কোনো কনিকের ক্ষেত্রে, প্যারাবোলা, হাইপারবোলা, উপবৃত্ত যাই থাকুক, একটা নির্দিষ্ট রেখা থাকবে, একটা নির্দিষ্ট বিন্দু থাকবে। যে নির্দিষ্ট রেখাটার কথা বলতেছি এটার নাম হচ্ছে দ্বিকাক্ষ রেখা। কি রেখা? দ্বিকাক্ষ রেখা। আর একটা নাম আছে ওর, সেটা হচ্ছে নিয়ামক রেখা। কি জন্য যেগুলা নাম দিছে আল্লাহ জানে। নিয়ামক রেখা। আরো একটা নাম আছে ওর, যেটা আমি একটু আগে ইংলিশে বলছিলাম, সেটা হচ্ছে ডিরেক্ট্রিক্স। ডিরেক্ট্রিক্স। আমি বেশিরভাগ সময় ওই যে ডিরেক্ট্রিক্স ওয়ার্ডটা ইউজ করব, মনে রাখতে হবে এটা হচ্ছে নিয়ামক রেখা মিন করতেছি। তাহলে আবারও বলতেছি যে এই ধরনের কনিক্সের ক্ষেত্রে, কনিক মানেই হইতেছে ওই যে বক্র যেসব, মানে প্যারাবোলা, হাইপারবোলা, অধিবৃত্ত, উপবৃত্ত যা কিছু আছে সবগুলাকে নিয়ে কনিক। হ্যাঁ, তো তিন ধরনের কনিকের ক্ষেত্রেই হচ্ছে একটা নির্দিষ্ট দ্বিকাক্ষ রেখা থাকবে এবং হচ্ছে একটা নির্দিষ্ট বিন্দু থাকবে। সেই নির্দিষ্ট বিন্দুটার নাম হচ্ছে উপবৃত্ত। যেমন ধরো, সরি, উপকেন্দ্র। যেমন এইখানে এই গোলাপি রঙের একটা নির্দিষ্ট বিন্দু আমি দিলাম, এটার নাম কি বলতেছি? উপবৃত্ত। ঠিক আছে, তাহলে উপবৃত্তটার একটা নির্দিষ্ট, মানে যে কোনো উপবৃত্তের ক্ষেত্রে সেটাকে প্রকাশ করা হয় এস দিয়ে। বলো কি বললাম? না, বলতেছিলাম উপকেন্দ্র। হ্যাঁ হ্যাঁ, তারপর উপকেন্দ্র। এটার আরো একটা নাম আছে, সেটা হচ্ছে ফোকাস। আর ইংলিশে তো ফোকাস বলা যেতে পারে, মানে ফোকাস তো ফোকাসই, বাংলায় ফোকাস, ইংলিশে ফোকাস। আর আরেকটা নাম যেটা উপকেন্দ্র, সেটার আরো একটা নাম আছে, সেটা হচ্ছে এপিসেন্টার। ঠিক আছে, এপিসেন্টার কমই ইউজ করবো, ফোকাসই ইউজ করা হয় মেইনলি। প্রয়োজন মতো এপিসেন্টার বলা যেতে পারে, এপিসেন্টার বলা থেকে তোমার উপকেন্দ্র লেখা সহজ। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে আমাদের সেই একটা নির্দিষ্ট বিন্দু উপকেন্দ্র বা
উপকেন্দ্র বা হচ্ছে এপিসেন্টার। হ্যাঁ, তাহলে এখন ব্যাপারটা হইতেছে এরকম যে এমন একটা বিন্দুর সেট নিয়ে আমরা কথা বলতেছি, এমন একটা সেট, এমন হইতে পারে, এমন হইতে পারে, এমন হইতে পারে, এমন হইতে পারে। সেই সেটের প্রত্যেকটা বিন্দু, যেমন একটা নির্দিষ্ট বিন্দু আমি ধরে নিলাম, এখানে হচ্ছে একটা বিন্দু আছে, ধরো এই বিন্দুটার নাম দিলাম পি। ওই যে মনে আছে আমরা নির্দিষ্ট একটা বিন্দু সঞ্চার পথের ক্ষেত্রে কি ধরতাম, পি, এবং সে পি এর উপরে শর্ত আরোপ করার মাধ্যমে আমরা সমীকরণ সলভ করতাম। তাহলে পি এবং সেই পি বিন্দুটা হইতেছে এক্স এবং ওয়াই। ভালো কথা। তো পি এর বিভিন্ন পজিশনের জন্য বিভিন্ন এক্স ওয়াই পাবো এবং সেখান থেকে আমরা সঞ্চার পথের ইকুয়েশনটা পাওয়া যাবো। আচ্ছা, এখন মানে তাহলে এই পি বিন্দুটার সাথে এখন এই দুইজনের রিলেশন করতে হবে, এই রেখাটার দিকাক্ষ রেখার এবং উপকেন্দ্রের রিলেশন করতে হবে পি এর সাথে। তাহলে কিভাবে করা যায়, যেমন আমরা করতে পারি কি, এস এবং পি এদের দুইজনের দুইটা বিন্দু, যেহেতু এদের দূরত্ব নিতে পারি, এদের দূরত্ব বুঝছি, বোধ নেই, জি ভাইয়া। এদের দূরত্ব নিতে পারি। আচ্ছা, পি থেকে এই দিকাক্ষ রেখার সাথে ওর কি সম্পর্ক তৈরি করা যেতে পারে, পি থেকে এই রেখার উপরে কি সম্পর্ক, মানে কি রিলেট করা যেতে পারে? লম্ব আঁকি। লম্ব আঁকতে পারি আমরা একটা, এইখান থেকে এটার উপর একটা লম্ব আঁকা হইলো, এই যে লম্ব, তার মানে এটা আসলে যে লম্বটা আঁকা হয়েছে সেটা কি একটা লম্ব দূরত্ব, তাই তো? এই যে লম্ব দূরত্ব এইখানে যে বিন্দুতে ছেদ করে সেটার নাম পিএম দেওয়া হয়। বলতেছি আবারও, এই যে টার্মগুলোর নাম দিতেছি পি, এস এবং এম, এগুলা প্রত্যেকটার ক্ষেত্রে, সবগুলোর ক্ষেত্রে এগুলাকে একটা নির্দিষ্ট বিন্দুকে পি ধরা হয়, যে বিন্দুতে পারপেন্ডিকুলার ছেদ করে সেটাকে বলা হয় এম, এবং সেই একটা নির্দিষ্ট বিন্দু যেটা শুরুতেই দেওয়া থাকে ফোকাস, সেটার নাম এস দিয়ে। যদি দুইটা ফোকাস থাকে এস ওয়ান এস টু, তিনটা যদি ফোকাস থাকে এস ওয়ান এস টু এস থ্রি, এতগুলো থাকে না, দুইটাই থাকে খুব বেশি হলে। তো আমাদের এখানে শুধুমাত্র একটাই আছে এস। এখন সূত্রটা হচ্ছে এরকম যে এসপি ডিভাইডেড বাই পিএম, তার মানে কি আসলে সঞ্চার পথের যে কোনো বিন্দু থেকে, সঞ্চার পথের যে কোনো বিন্দু থেকে পি থেকে উপকেন্দ্রের দূরত্ব, সেটাকে কি বলবো, এসপি। এই এসপি মানে হচ্ছে সঞ্চার পথের যে কোনো বিন্দু থেকে উপকেন্দ্রের দূরত্ব। পিএম কে আমরা বলতে পারি সঞ্চার পথের যে কোনো বিন্দু থেকে দ্বিকাক্ষ রেখার উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য বা অঙ্কিত লম্ব দূরত্ব, এরকম অঙ্কিত লম্বের দৈর্ঘ্য বা দ্বিকাক্ষ রেখার সাথে লম্ব দূরত্ব, সেটা হচ্ছে পিএম। এই দুইটা দূরত্বের অনুপাতকে বলা হয় ইসেন্ট্রিসিটি বা উৎকেন্দ্রিকতা, মনে থাকবে, এটাকে বলা হয় উৎকেন্দ্রিকতা বা ইসেন্ট্রিসিটি। ইসেন্ট্রিসিটি বানান কি রে ভাই? দুইটা সি খুব সম্ভবত, ইসেন্ট্রিসিটি খুব সম্ভবত এটা। হ্যাঁ, তাহলে উৎকেন্দ্রিকতা বা ইসেন্ট্রিসিটি সংক্ষেপে এটাকে কি প্রকাশ করা হয়, ই দিয়ে প্রকাশ করে, ডিনোটস উইথ ই। তাহলে যে কোনো ইয়ার ক্ষেত্রে কি বলে এটার নাম, যে কোনো পরাবৃত্ত, উপবৃত্ত কিংবা অধিবৃত্তের ক্ষেত্রে ই সমান বলবো আমরা এসপি ডিভাইডেড বাই পিএম। বলো এসপি ডিভাইডেড বাই পিএম এই জিনিসটার মানে কি, আবার বলো, মানে একদম এসপি এর পরিচয় দাও, পিএম এর পরিচয় দাও জেনারেল টার্মসে, বলো কেউ একজন বলো। সঞ্চার পথের যে কোনো বিন্দু থেকে ফোকাসের দূরত্ব আর একটু জোরে কথা হইন। সঞ্চার পথের যে কোনো বিন্দু থেকে ফোকাসের দূরত্ব আর সঞ্চার পথের ওই বিন্দু থেকে দ্বিকাক্ষ রেখার উপর অঙ্কিত লম্বের দূরত্ব, সেই এর দুইটার অনুপাত। অনুপাতকে আমরা বলতেছি ইসেন্ট্রিসিটি বা উৎকেন্দ্রিকতা। আচ্ছা, এই ইসেন্ট্রিসিটি বা উৎকেন্দ্রিকতার ভ্যালু এক এক ধরনের কণিকের জন্য এক এক রকম হয়। খুব সহজ হিসাব, যেটা বইয়ে লেখা আছে, আমিও জানি তুমিও জানো, সেটা হইতেছে যদি এইটার মান 1 হয়, ইসেন্ট্রিসিটি সমান যদি 1 হয়, তাহলে সেটাকে আমরা কি বলি, সেটাকে বলবো আমরা প্যারাবোলা বা বাংলায় লিখে পরাবৃত্ত। পরাবৃত্ত আমি খুব কম ইউজ করব, ইংলিশে প্যারাবোলা বলে। আচ্ছা, ইসেন্ট্রিসিটি এর ভ্যালুটা যদি 0 থেকে 1 এর ভিতরে হয়, তাহলে সেটাকে কি বলবো, নেগেটিভ হওয়ার তো কোনো সুযোগ আছে কিনা দেখো তো একটু, এটা কি নেগেটিভ হতে পারে ইসেন্ট্রিসিটি এর ভ্যালুটা? না ভাইয়া, কেন? কারণ দুইটা আমরা শুধুমাত্র দূরত্ব নিয়ে কাজ কারণ করতেছি। দূরত্ব তো কখনো নেগেটিভ হয় না। সাবাস। আচ্ছা, কইরা প্যারাবোলা কই গেল, এই যে পাইছি। এটা হইতেছে আমাদের বলে এটারে উপবৃত্ত, উপবৃত্ত বা ইলিপস, উপবৃত্ত। আর একটা জিনিস আছে, যদি ই এর ভ্যালু 1 এর থেকে বড় হয়, 1 এর থেকে বড় হলে সেটাকে আমরা বলবো কি জানি,
হাইপারবোলা বা হচ্ছে অধিবৃত্ত। মনে হচ্ছে না ওর তো আরো কিছু মান থাকতে পারে যেই মানগুলো আমরা নিতেছি না, যেমন নেগেটিভ হয় না বুঝলাম, কিন্তু এটা কি কখনো শূন্য হইতে পারে? না ভাইয়া। এটা কি কখনো ইনফিনিটি হইতে পারে? না ভাইয়া। ইনফিনিটি মানে ধরো যে পিএমটা হচ্ছে পিএম হচ্ছে 0 হয়ে গেল, তাহলে তো ইনফিনিটি বলা যেতে পারে, মানে ইনফিনিটির কাছাকাছি হবে। হয় এদের মান ইনফিনিটি কিংবা 0 হয়। যদি এটার মান 0 হয় তাহলে ওইটার একটা নাম আছে যেটা আমরা অলরেডি পড়ে ফেলছি, বলো তো কি? বৃত্ত। 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 আহ, তাহলে বাকি থাকলো কেটা? যদি আর একটা বাকি থাকে লাস্টে, সেটা হচ্ছে যদি ইনফিনিটির দিকে যায়, এখন ইনফিনিটি তো সমান ইনফিনিটি বলা যায় না, যদি টেন্স টু ইনফিনিটি হয় আর কি, তাহলে সেটাকে আমরা কি বলতে পারি? এটার নাম হচ্ছে এক জোড়া সরল রেখা। এক জোড়া সরল রেখা। আচ্ছা, বৃত্তের সাথে সমস্যা মানে বৃত্তের কাহিনীটা কি একটু দেখি। বৃত্তটা দেখলে ওই কি বলে ইনফিনিটিটা আমি বুঝাতে পারবো না এইখানে ছবি একা, বৃত্তের ব্যাপারটা দেখি বোঝা যায় কিনা। তাইলে বৃত্তের জন্য এটা হচ্ছে আমাকে বৃত্ত, আমরা তো এই বৃত্ত চিনে অভ্যস্ত। এখন বৃত্তের জন্য একটা নির্দিষ্ট যে বিন্দু, সেই বিন্দুটা তো নয় এখানে অবস্থিত, বুঝলাম ফোকাস দূরত্ব এখানে অবস্থিত, তাই না? ওর নির্দিষ্ট যে রেখাটার কথা আমরা বলতেছি সেই রেখাটা কই আছে? ওর নির্দিষ্ট রেখাটা হচ্ছে ওর সাথেই লেগে বসে থাকে, নাকি জানি ভুলে গেলাম তো, দাঁড়াও। বৃত্তের জন্য ইসেন্ট্রিসিটি 0 হয় কেন? বুঝলে গেছি, ওটা বলতে পারবো না, ওদের ঝামেলা করে লাভ নাই, স্কিপ করি আমরা আপাতত। এসপির মান 0 হয় এই জন্য। জিরোটা কেমনে হয়? এসপি 0 হইলে তো জিরো 0। তো আমিও বুঝতেছি না। জিরো কেমনে এরা বল। এসপি মান, তাহলে এসপি ছিল আমাদের, সঞ্চয়পত্রের যে কোনো বিন্দু এটা ফোকাসে চলে আসবে। ও তো রেডিয়াস হয় না, রেডিয়াস হয়ে গেল না। এসপি বলতে তো এখানে রেডিয়াস বোঝাবে, এটা নির্দিষ্ট বিন্দু, কেন্দ্রটা তো আমাদের কাছে আছে। ওইখানে দ্বিকাক্ষ রেখাটা হচ্ছে কোনোভাবে এই যে দ্বিকাক্ষ রেখার সাথে না। আচ্ছা বাদ দাও, এটা আমি জেনে পরের ক্লাসে জানাবো নি। একদিনে যদি শেষ করতে পারি প্যারাবোলাসটা তো ভালো, তাহলে পরের দিনে আরামসে পড়ানো যাবে, না হলেও সমস্যা নেই। আচ্ছা, তাহলে প্যারাবোলার জন্য আমরা শর্তটা কি পাইছি, যে প্যারাবোলার ক্ষেত্রে সেটা হবে হচ্ছে ইসেন্ট্রিসিটির ভ্যালু 1, তার মানে এসপি ইকুয়ালস টু পিএম বলা যায়। এসপি এবং পিএম সমান হবে ওর জন্য, বুঝছি? যেহেতু অনুপাতে 1, তার মানে ওদের মান দুইটা সমান, এসপি এবং পিএম। তাহলে ওই জিনিসটা একটু নিয়ে আসি, নাকি এটারে তুলে নিয়ে আসবো জায়গায়, না থাকে আলাদাভাবে এঁকে দেখাই। এখন এই নির্দিষ্ট বিন্দুটার একটা নাম দিব আমরা, এবং হচ্ছে সেই নির্দিষ্ট রেখাটারও একটা সমীকরণ লেখার চেষ্টা করব। আচ্ছা, নির্দিষ্ট বিন্দু ধরলাম হচ্ছে এইখানে অবস্থিত। তাহলে এই বিন্দুর স্থানাঙ্কটাকে কত বলা যেতে পারে? তো চেহারা দেখেই বোঝা যাচ্ছে কত এটার স্থানাঙ্ক। 3,0। 3,0, তাই না? আচ্ছা, 3,0টাকে আমরা হইতেছে a,0 লিখি। আবার দেখ আলফা লেখার কি বাজে অভ্যাস হয়ে গেছে দেখতেছি। a,0 বলতে পারি, তাই তো? আচ্ছা, আর একটা রেখা থাকে এখানে, সেটা হচ্ছে আহ, ধরলাম এইখানে আছে। হুম, রেখাটা কত দূরত্বে আছে আমি এখনই জানি না। আপাতত এইভাবে আঁকলাম, এইভাবে রাখছি, হ্যাঁ। এখন আমরা যদি একটা কাজ করি, দেখো তো, ঠিক এই বরাবর যদি দূরত্বটা ক্যালকুলেট করতে যাই, হুম, এই বরাবর এইখানে হচ্ছে একটা সেই বিন্দুটা থাকবে, তাই তো? এখন এইখানে এর মাঝামাঝি একটা পজিশনে, মানে এই রেখা থেকে একটা লম্ব যেটা ঠিক এই বরাবর, মানে হচ্ছে কি বলবো এটাকে, দ্বিকাক্ষ রেখার সমান, সরি দ্বিকাক্ষ রেখার উপরে লম্ব রেখা কোনটা, এটা না? এটা হচ্ছে দ্বিকাক্ষ রেখার উপরে লম্ব রেখা। সেই দ্বিকাক্ষ রেখার উপরে লম্ব রেখা যদি উপকেন্দ্র পর্যন্ত নেই, এর মাঝখানে এমন একটা বিন্দু আছে যেই বিন্দুতে হচ্ছে দেখা যায় যে রেখা থেকে দূরত্ব এবং এই বিন্দু থেকে দূরত্ব সেম, তাই না? তার মানে বলা যায় না যে এই মাঝখানের দূরত্বটাকে দুই ভাগে ভাগ করছে এমন একটা বিন্দু, বুঝছি? মাঝখানের রেখাটাকে দুই ভাগে ভাগ করছে এমন একটা বিন্দু থেকে আমরা হিসাবটা শুরু করতে পারি চাইলে। তাহলে সেই বিন্দুটা কত নিতে পারি আমরা, যেহেতু আমাদের হিসাবের সুবিধার জন্য আমরা ধরেই নিলাম যে শুরুর যে বিন্দুটা সেটা হচ্ছে মূল বিন্দুতে অবস্থিত, উপকেন্দ্র হচ্ছে a0 বিন্দুতে অবস্থিত। তাহলে এই দূরত্বটাকে আমরা কি বলি, এসপি নাকি পিএম? কিছুই বলে না। হ্যাঁ, মূল বিন্দু থেকে দূরত্বটা কি বলবো? মূল বিন্দু না তো, এইটা হচ্ছে আমাদের ওই যে, এম বলি না। এটা হচ্ছে আমাদের উপকেন্দ্র, তাই না?
আর এইটা হইতেছে হ্যাঁ, আমাদের কি দ্বিকাক্ষ রেখা। এখন দ্বিকাক্ষ রেখা তো আমরা আগেরটা এখানে আঁকছিলাম, দ্বিকাক্ষ রেখাটা এখানে হইতে পারে, এখানে হইতে পারে, এই বরাবর একটা দ্বিকাক্ষ রেখা থাকতে পারে না, মানে জি ভাইয়া। দ্বিকাক্ষ রেখা বলতেছি, ওই পি বিন্দুটা থাকতে পারে। তাহলে এইখানেও যদি সরলরেখা, কোথাও পি বিন্দুটা থাকে, তাহলে এই রেখার উপরে আর কি যদি থাকে, তাহলে সেটা কি এইখান থেকে দূরত্ব এবং এইখান থেকে দূরত্বটা সমান হবে। কারণ আমাদের কি ছিল, এসপি ইকুয়ালস টু পিএম বলছিলাম না আমরা, উৎকেন্দ্রিকতার ক্ষেত্রে এসপি ইকুয়ালস টু পিএম হয়। তো ধরলাম নির্দিষ্ট বিন্দুটা মূল বিন্দুতে অবস্থিত, পি বিন্দুটা আমরা ধরলামই মূল বিন্দুতে আছে। পি বিন্দু যদি মূল বিন্দুতে থাকে, আর এইখানে যে উপকেন্দ্র সেটাকে আমরা জানি কি দিয়ে প্রকাশ করতাম, এস দিয়ে, তাই না? তাহলে এইটুকু দূরত্বকে আমরা বলি হচ্ছে এসপি। বুঝতেছি না মনে হয়। জি ভাইয়া। আপাতত আমাদের মানে ধরার সুবিধার জন্য আমরা মূল বিন্দু থেকে হিসাবটা শুরু করতেছি। মূল বিন্দুতে এটাকে শীর্ষ বলা হয়, হ্যাঁ, আমরা যে বিন্দুতে ধরে নিতেছি আপাতত শুরুতে একদম, সেটাকে শীর্ষ বলা হয়। কেন বলা হয় পরে বলবো। আপাতত ধরে নাও এটাই হচ্ছে শীর্ষ। তাহলে এই শীর্ষ থেকে শীর্ষ বিন্দুটা তো নিজেও একটা পি, তাই না? পি তো পরিবর্তন হয়, জায়গা পরিবর্তন। এখন এ যদি পি হয় তাহলে ওর স্থানাঙ্ক কত, 0 0। তাহলে এইটুকু দূরত্ব যদি বলি আমি এসপি, তাহলে এই বিন্দু থেকে দ্বিকাক্ষ রেখার উপর অঙ্কিত লম্ব দূরত্ব, এই যে এইটুকু দূরত্ব, এই দূরত্বটুকুকে কি বলবো, পিএম বলবো। বুঝি নেই। জি ভাইয়া। এই দূরত্বটা হচ্ছে পিএম। তাহলে যদি এটা তাহলে এটা হইতেছে পি আপাতত, আর এটা হইতেছে এম আমাদের এই বিন্দুটা। হুম। এখন এই দূরত্বটুকু কত মেপে বলো। 3 একক। 3 একক, কিংবা এটা দেখে বলো। 3 একক। ব্যাপারটা এটা দেখা কো, এই যে এটা আচ্ছা, এ একক। এ একক। 3 তো আমি আমার হিসাবের সুবিধার জন্য আঁকছি আপাতত 3, কিন্তু এটা যে কোনো দূরত্বে থাকতে পারে, এ একক দূরত্বে। তাহলে এই দূরত্বটা কত হবে? এটাও এ একক। হবে, কারণ হচ্ছে আমাদের এ এসপি এবং পিএম সমান, যেহেতু উৎকেন্দ্রিকতার মান 1, এসপি ডিভাইডেড বাই পিএম ইকুয়ালস টু 1, তার মানে এসপি ইকুয়ালস টু পিএম। তাহলে এসপি এবং পিএম যেহেতু এক্ষেত্রে সমান হইতেছে, তাহলে আমরা প্রথম বিন্দুটা পেয়ে গেছি আমাদের পরাবৃত্তের, যে বিন্দুটা হচ্ছে পি, সেই পিএম থেকে দূরত্বটা তার মানে পেলাম এম। এই যে এম, তাহলে এম বিন্দুর স্থানাঙ্ক কত বলো তো বুদ্ধি করে। এম বিন্দুর স্থানাঙ্ক হ্যাঁ, -a,0। সবাই বুঝছি, জি ভাইয়া। -a,0। আচ্ছা, এখন এই বিন্দুটাকে বলা হয় শীর্ষবিন্দু। হ্যাঁ, শীর্ষবিন্দু কেন বলে, তার কারণ হচ্ছে একদম ইনিশিয়ালি যেই পজিশন থেকে আমরা আমাদের হিসাবটাকে শুরু করতে পারি, বা হচ্ছে তোমার বলা হয় শীর্ষবিন্দু হচ্ছে সেই বিন্দু উপকেন্দ্র থেকে দ্বিকাক্ষ রেখার উপর অঙ্কিত লম্ব পরাবৃত্তকে যেই বিন্দুতে ছেদ করবে সেটা হচ্ছে শীর্ষবিন্দু। আমরা জানি না আমাদের পরাবৃত্তটা দেখতে কেরম, হয়তো এরকম কিছু হবে। এটা যে পরাবৃত্ত হয় এটা তো তোমরা জানোই অলরেডি, তাই না? পরাবৃত্ত এরকম দেখতে হবে। এখন এটাকে কেন শীর্ষ বলতেছি দেখো তো, এই পি হচ্ছে, এই শীর্ষবিন্দুটা হচ্ছে একমাত্র বিন্দু যে বিন্দুটা উপকেন্দ্র থেকে দ্বিকাক্ষ রেখার উপর অঙ্কিত লম্ব যেটা পরাবৃত্তকে ছেদ করতেছে, তাই না? বুঝি নেই। ধরো তোমার হচ্ছে এইখানে একটা রেখা আছে, আর এইখানে হইতেছে তোমার হচ্ছে কি বলে উপকেন্দ্রটা আছে, হ্যাঁ, তাহলে এর উপরে অঙ্কিত লম্ব কোনটা, এইটা। তাহলে বলো তো শীর্ষটা কোথায় থাকবে, এই রেখার উপরেই থাকবে না? এটা বুঝতেছি কি, এটা যতই বাঁকা ভাবে আবার একটু থাকুক। বলো। আচ্ছা আচ্ছা আচ্ছা, একটু ঘুরায় আঁকি তাহলে দেখো। আবার একটু খুব বুঝছা, শীর্ষবিন্দুটা কেন, শীর্ষবিন্দু কিভাবে আইডেন্টিফাই করব সেটা দেখি। ধরলাম আমাদের দ্বিকাক্ষ রেখা এইটা, দ্বিকাক্ষ রেখা আমাদের বলা ছিল কি, একটা নির্দিষ্ট রেখা থাকে, একটা নির্দিষ্ট বিন্দু থাকে, এটা হচ্ছে নির্দিষ্ট রেখা, এটা হচ্ছে আমাদের সেই নির্দিষ্ট বিন্দু। নির্দিষ্ট বিন্দুটার নাম কি? ফোকাস। ফোকাস বা হচ্ছে উপকেন্দ্র, তাই না? এখন এটার যদি আমি শীর্ষবিন্দুটা নির্ণয় করতে যাই প্যারাবোলার ক্ষেত্রে, প্যারাবোলার ক্ষেত্রে শীর্ষবিন্দু হবে তুমি যদি এই ফোকাস থেকে এই দ্বিকাক্ষ রেখার উপরে লম্ব টানো। হ্যাঁ, এই তো এইদিকেও টানা যেত, এইখানেও একটা দূরত্ব নিতে পারতাম। আমি ঠিক লম্বের কথা বলতেছি, ঠিক লম্বটা হয়তো এরকম হবে, ঠিক আছে? তাহলে এইখানে হইতেছে লম্বটা, তাহলে এইটা না ছিল আমার এস, আর এইটা ছিল আমাদের এম। তাহলে পি বিন্দুটা এমন একটা পজিশনে আছে যেটা, যেই পি বিন্দু থেকে এসপি এবং পিএম এর দূরত্ব সমান, তার মানে মধ্যবিন্দুতে আছে। জি হ্যাঁ। তাহলে এইখানে যে পি বিন্দুটা থাকে সেটা হচ্ছে মধ্যবিন্দুতে থাকে, এবং এটাকে বলা হয় শীর্ষ।
শীর্ষকে ইংলিশে বলা হয় ভার্টেক্স, সেই কারণে ভি দিয়ে লিখলাম। হ্যাঁ, ভার্টেক্স হিসেবে ভি দিয়ে লিখলাম। শীর্ষটাকে বলতেছি ভার্টেক্স, তার মানে হচ্ছে পরাবৃত্তের ক্ষেত্রে উপকেন্দ্র এবং দ্বিকাক্ষ রেখার উপরে, উপকেন্দ্র থেকে দ্বিকাক্ষ রেখার উপর অঙ্কিত লম্বের মধ্যবিন্দুতে শীর্ষ অবস্থান করে। বুঝতে পারছি? জি ভাইয়া। আচ্ছা, এখন আমাদের ক্ষেত্রে আমরা এখানে দিছি এটা হচ্ছে উপকেন্দ্র, আমাদের এটা হচ্ছে আমাদের দ্বিকাক্ষ রেখা। উপকেন্দ্র থেকে দ্বিকাক্ষ রেখার উপর অঙ্কিত লম্ব কোনটা? এখানে এই যে এই নীল রেখাটা বা এই এক্স অক্ষটা। হুম, তাহলে এস এবং এম এই দুইটার মধ্যবর্তী দূরত্ব, এখন আমরা অনেক কিছু নিতে পারতাম, সাইন নিতে পারতাম, 5 নিতে পারতাম, 2 নিতে পারতাম। তো আমরা কি করছি, আমরা মধ্যবিন্দুটাকেই বসাই দিয়েছি আগে 0 0-তে। তাহলে ও এখান থেকে থাকবে A0 বিন্দুতে, ও এখানে থাকবে -A0 বিন্দুতে। এটা তো দেখতে সুন্দর লাগতেছে, তাই না? আমি এইখানে দিয়ে রাখলাম 5, এখানে দিয়ে রাখলাম 2, আর মাঝখানে কোথাও শীর্ষ দিয়ে রাখলাম, তাহলে তো দেখতে ভালো হইলো না। সিমেট্রি আনার জন্য, প্রতিসাম্যতা আনার জন্য এইখান থেকে যে দূরত্ব, এইখান থেকে দূরত্বটা আমরা সমান ধরে নিছি। বুঝতে পারলাম? জি ভাইয়া। আচ্ছা, তাহলে আমরা নামকরণগুলো শিখলাম। এটা হইতেছে শীর্ষবিন্দু, যেটাকে ভার্টেক্স বা ভি দিয়ে লিখতে পারি আমরা। এটা হচ্ছে এস, যেটা হচ্ছে উপকেন্দ্র। এটা হচ্ছে এম। এম তো যে কোনো বিন্দুতে হইতে পারে, তাই না? এই এম এর আবার একটা বিশেষ পরিচয় আছে। যদি বলতে কি যে এস, তো চিনলাম যে উপকেন্দ্র থেকে অঙ্কিত লম্ব যে বিন্দুতে ছেদ করে, অঙ্কিত লম্ব দ্বিকাক্ষ রেখাকে যে বিন্দুতে ছেদ করে সেটাকে বলা হয় পাদবিন্দু। দ্বিকাক্ষ রেখার পাদবিন্দু, বা ইংলিশে বলে ফুট। ফুট হিসেবে মনে রাখাই সহজ। তাহলে বলো আবার, এটা ছিল আমাদের উপকেন্দ্র। উপকেন্দ্র থেকে অঙ্কিত লম্ব যে বিন্দুতে ছেদ করলো সেই বিন্দুটাকে বলতেছি পাদবিন্দু, ইংলিশে বলতেছি ফুট। এখন যে বিন্দুতে ছেদ করছে সেটাকে বলতেছি আপাতত এম। তাহলে এম এবং এস এই দুইটার মধ্যবিন্দু কোথাও একটা পি অবস্থিত। পি যদি আমি নিয়ে থাকি, যদি মূলবিন্দু থেকে, সরি, উপকেন্দ্র থেকে যদি আমি লম্ব টেনে থাকি, তাহলে সেটার মাঝখানের বিন্দুটা হবে শীর্ষ। উপকেন্দ্র থেকে যদি লম্ব না টেনে অন্য কোনো বিন্দু টানতাম, দেখো এইখানে আরেকটা বিন্দু তো টানা যায়, আবার এইখান থেকে এই বিন্দুটা হবে তখন, তাই না? তখন আমাদের এসপি কতটুকু হবে? এইটুকু হবে এসপি, আর এইটুকু হবে আমাদের তখন পিএম। বুঝতেছি? এইটুকু হইতেছে আমাদের এসপি এবং এইটুকু হইতেছে পিএম। এবং এই দূরত্বগুলো এমনভাবে এই বিন্দুগুলো থাকবে আর কি, যে আমাদের এইটা, যে আপাত দৃষ্টিতে তো এটা সমান মনে হইতেছে না, কারণ আমি ঠিক মতো আঁকি নাই। যদি সমানভাবে আঁকতাম, যদি ঠিক মতো আঁকতাম, তাহলে এই দূরত্বটা এবং এই দূরত্বটা দেখেও সেম মনে হইতো। বুঝতে পারলাম? জি ভাইয়া। আচ্ছা, এখন আরো কিছু পরিচয় আছে, যেমন শীর্ষ চিনলাম আমরা, হচ্ছে শীর্ষ চিনছি। তাহলে বলতো এখানে শীর্ষের আদর্শ বিন্দু, আদর্শ স্থানাঙ্ক কত শীর্ষের জন্য? 0,0। 0,0। এটা মাথায় রাখো, শীর্ষের জন্য আদর্শ স্থানাঙ্ক 0,0। উপকেন্দ্রের জন্য আদর্শ স্থানাঙ্ক কত? A,0। A,0। অন্য কেউ বলো, ফুটের জন্য আদর্শ স্থানাঙ্ক কত? ফুট। -A,0। সাবাস, -A,0। আচ্ছা, এতটুকু যদি বুঝে থাকি তাহলে তো এটাও বোঝা যাচ্ছে যে দ্বিকাক্ষ রেখার সমীকরণটা কত হবে। S is A. শুনি নাই আবার। X is equals to A. x ইজ ইকুয়ালস টু a নাকি -a? ওই তো পরম মান। পরম মান কেন বেটা? ডিরেক্ট্রিক্স মানে কি? নিয়ামক ও রেখা, মাইনাস রেখা রেখা, এটা রেখা, দূরত্ব না, রেখা। রেখার ইকুয়েশনে -a থাকবে। হুম। আচ্ছা, আরেকটা জিনিস আছে, সেটার নাম হচ্ছে অক্ষরেখা। অক্ষরেখা হচ্ছে পাদবিন্দুতে যদি তুমি একটা লম্ব আঁকো ইয়ার উপরে, নিয়ামক রেখার উপরে, মানে হইতেছে ওই যে এটা, এই যে কি বলে পাদবিন্দু, আর যদি উপকেন্দ্রকে মানে যোগ করে যে রেখা, সেটাকে বলা হয় অক্ষরেখা। তাহলে এইটার ক্ষেত্রে অক্ষরেখার ইকুয়েশন কত বলো তো? এটা ক্ষেত্রে হচ্ছে আমার অক্ষরেখার y ইকুয়েশন is equal y ইকুয়ালস টু 0। জি ভাইয়া। y ইকুয়ালস টু 0 মানে হচ্ছে x অক্ষটা হচ্ছে আমাদের এক্ষেত্রে অক্ষরেখা। কেন? কারণ আমরা একেবারে x অক্ষের উপরে s রাখছি, s অক্ষের উপরে আমি ফুট রাখছি। তাহলে এই দুইটার মানে যোগ করে যে রেখাটার ইকুয়েশন পাবো সেটাকে বলবো আমরা অক্ষরেখা। ঠিক আছে, মনে থাকবে? বুঝছি? হ্যাঁ। আচ্ছা, এটা হইতেছে আমাদের আপাতত চেহারা এরকম। এখন এটা তো আমার হইলো না, এমনি করলে তো অঙ্ক হবে না, তাই না? এমনি তো আর অঙ্ক দিবে না, অঙ্ক কেমনে দিবে দেখি। এগুলো হচ্ছে একদম আদর্শ অবস্থান, মানে আদর্শ ক্ষেত্রে। এটা হচ্ছে আদর্শ একটা পরাবৃত্ত, সেক্ষেত্রে কিরকম ভাবে বিন্দুগুলো থাকে সেটা দেখাইলাম।
প্রয়োজন মতো এই বিন্দুগুলো চেঞ্জ হবে, এগুলাকেই আমরা মডিফাই করে করে বাকি ইনফরমেশনগুলো বের করবো, শীর্ষ কই আছে, উপকেন্দ্র কই আছে, ফুট কই আছে, এইসব। হ্যাঁ, দেখা যাক। আচ্ছা, তার আগে আরেকটা ইকুয়েশন লাগবে, সেটা হইতেছে মানে পরাবৃত্তের আদর্শ ইকুয়েশন কি। বৃত্তের জন্য আদর্শ ইকুয়েশন আমরা শিখছি এক্স স্কোয়ার প্লাস টুয়াইস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার 2gx 2fy প্লাস সি, এগুলো শিখছি তাই না? তাহলে নিশ্চয়ই আমাদের এই পরাবৃত্তের ক্ষেত্রেও আদর্শ ইকুয়েশন কিছু একটা নিশ্চয়ই আছে। তাহলে সেই আদর্শ ইকুয়েশনটার জন্য আমরা এখন ওই যে শর্ত আরোপ করি। তাহলে এখন আমাদের নতুন পি, এই জায়গায় পি একটা নাম দিলাম আমি এক্স এবং ওয়াই, ভালো কথা। এই বিন্দুটার একটা নাম দেই, সেই এটা কি নাম আছে নাকি? আচ্ছা, এটা তো নাম নাই, কিন্তু এই রেখার একটা ইকুয়েশন আমরা জানি, সেই রেখার ইকুয়েশন হচ্ছে এক্স ইকুয়ালস টু মাইনাস এ, অথবা মাইনাস এ না বলে এক্স প্লাস এ ইকুয়ালস টু জিরো বলতে পারি, এক্স প্লাস এ ইকুয়ালস টু জিরো। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমাদের দ্বিকাক্ষ রেখা, এটা হইতেছে আমাদের এস, এটা তো পিএম আর কি, এটা আমাদের পিএম। এখন এই উপরের চিত্র অনুযায়ী আমরা এখন এসপি ইকুয়ালস টু পিএম যদি লিখি, এসপি ইকুয়ালস পিএম, তাহলে বলো এসপি সমান কত লেখা যায়? এসপি সমান লেখা যায় হচ্ছে এ। কি? না না, নিচেটা না, নিচে না, এই পি এর জন্য, এই পি না, এই পি এর জন্য। ও, দূরত্ব বলবো হ্যাঁ হ্যাঁ, দূরত্ব না এগুলা, এক্স ওয়াই। মাইনাস এ হোল স্কোয়ার প্লাস ওয়াই। রুট ওভার এক্স মাইনাস এ হোল স্কোয়ার তারপরে প্লাস ওয়াই স্কোয়ার, তাই তো, ইকুয়ালস টু পি। পি মানে হচ্ছে, সরি পিএম আর কি, পিএম হচ্ছে একটা নির্দিষ্ট বিন্দু থেকে একটা রেখার উপরে অঙ্কিত লম্বের দৈর্ঘ্য, তাই না? তাহলে সূত্রটা জানি কি ছিল, যে রেখাটা লিখে তার ভিতরে এক্স এবং এখানে এক্স এবং ওয়াই এর পরিবর্তে বিন্দুটা বসায় দিতে হয়। তাহলে আমার বিন্দু কি বসাবো? এক্স আর ওয়াই বসাবো। তার মানে রেখাটা যা ছিল তাই থাকবে, রেখাটা হবে মডিউলাস অফ এক্স প্লাস এ ডিভাইডেড বাই কি হয়, রুট ওভার এক্স এর সহগ আর ওয়াই ওয়াই স্কয়ার। সহগ তো নাই, তাই তো এক শুধুমাত্র, তাই না? থাকা না থাকার সঙ্গে তো বর্গ করে দিলাম। এবার বর্গ যদি করি তাহলে হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2ax, আর এটা কি এ স্কোয়ার, ইকুয়ালস পাইতেছি এক্স স্কোয়ার প্লাস টুয়াইস এ এক্স প্লাস এ স্কোয়ার। তাহলে না কাটাকাটি যায়, কেটে কেটে দেখি, এ স্কোয়ার গেল গা, এক্স স্কোয়ার গেল গা, শুধু থাকে ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু মাইনাস 4x। মাইনাস না তো প্লাস। না, ভালো করে দেখো, প্লাস হবে। এই যে এখানে প্লাস আর এখানে মাইনাস, তো এটা এখানে গেলে কি প্লাস হয়ে যাবে না ডান পাশে গেলে? জি ভাই, এটা তো মাইনাস বলছি। হুম, তাহলে বুঝতে পারলাম এটা হচ্ছে আদর্শ ইকুয়েশন। তাহলে এই আদর্শ ইকুয়েশনে এ কি নির্দেশ করে? এ হচ্ছে উপকেন্দ্রের ভাই যে দূরত্ব, শীর্ষ থেকে দূরত্ব। শীর্ষ থেকে উপকেন্দ্রের দূরত্ব নির্দেশ করে। হ্যাঁ, শীর্ষ থেকে শুধুমাত্র উপকেন্দ্রের দূরত্ব নির্দেশ করে এ। এটা যদি এমনি বেঁকানোও থাকতো, এটা যদি এই যে এরকম বেঁকানোও থাকে, তাইলেও এ হিসাবে কিন্তু এইটুকু হবে শুধুমাত্র। বুঝতে পারছি, এক্স আর ওয়াই চেঞ্জ হতে পারে কোঅর্ডিনেটস, কিন্তু এইটুকুই এ হিসেবে থেকে যাবে, মনে থাকবে। এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রপার্টি, দেখা যাবে সামনে আরো। আচ্ছা, এইটুক গেল, এইটুক বুঝছি। এখান থেকে আরো একটা ইনফরমেশন আমাদের লাগে, সেটা হচ্ছে ল্যাটাস রেক্টাম নামে একটা জিনিস আছে, বা হচ্ছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য বলে এটারে। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য বলতে বোঝানো হয় যে আমাদের তো পরাবৃত্ত ছিল এরকম, স্ট্রেট লাইনে দিয়ে টানতে পারি না, এটা তোমরাই করে দিবা আমাকে, দেখো পারবা হয়তো। এটা ধরলাম আমাদের ইয়াটা কি বলে, রেখাটা আছে, হুম, কি জানি ওটার নাম, কি জানি, পরাবৃত্ত করতেছি, যে পরাবৃত্ত। তাহলে পরাবৃত্তের ধরলাম এইখানে হচ্ছে আমাদের এ বিন্দুটা অবস্থিত, এটা হচ্ছে A0। এটা হচ্ছে আমাদের কি উপকেন্দ্র A0। ল্যাটাস রেক্টাম বলতে বোঝানো হয় এই উপকেন্দ্রিক লম্বের দূরত্ব বলা হয়, তাই না? উপকেন্দ্রিক লম্ব বলতে বোঝানো হয় যে ওই উপকেন্দ্রের উপরে যদি অক্ষরেখার উপরে লম্ব টানা হয়, উপকেন্দ্র থেকে অক্ষরেখার উপরে লম্ব, তো অক্ষরেখা কোনটা? এই নীল লাইনটা, এই নীল লাইনের যদি উপরে লম্ব, তার মানে এইদিকে কোথাও, বুঝছি? বুঝিনি। এই এই লম্ব দৈর্ঘ্যটা তাহলে এটা উপরে কোথায় ছেদ করে? এই বিন্দুতে। এবং নিচের দিকে যদি বর্ধিত করি তাহলে এইখানে ছেদ করে। এই যে ছেদ বিন্দু দুটা পাইলাম, এই ছেদ বিন্দু দুটার স্থানাঙ্ক বলতো কত?
আমাদের পরাবৃত্তের ইকুয়েশন হচ্ছে y স্কয়ার সরি হ্যাঁ y স্কয়ার ইকুয়ালস 4ax। দেখো এই কালো দুইটা এটা বিন্দুর হচ্ছে ভাই স্থিরাঙ্ক 2y এ twice এ কি হবে ভাইয়া, শুনি না, আবার বলো। আহ, বলো 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 বলো। মানে twice এ কিনা? এবার ভুজ কি চেঞ্জ হয়ে পড়ে? না বুঝি না, ওই সে কথা বলছি। হ্যাঁ, কোটি মান বসাই দিবা, এক্স এর মানের মধ্যে বসাই দিবা সমীকরণের মধ্যে। তাই কত আসবে? 4a স্কয়ার আসবে প্লাস মাইনাস টোয়াইস এ। তার মানে এটা হচ্ছে a টোয়াইস a এবং এই বিন্দুটা হচ্ছে a মাইনাস টোয়াইস এ। কেমনে পাইলাম আবার দেখা দেই। এই বিন্দুটার জন্য যে বিন্দুটা আমরা বের করতে চাচ্ছি, এই বিন্দুতে ভুজ কি চেঞ্জ হইতেছে? ভুজ চেঞ্জ হবে না তো, ভুজ হচ্ছে a আছে, এটা তো জানা কথা। ভুজ a থাকলে এটা তো এর ইকুয়েশন, তাই না? তাহলে সেখানে আমরা x এর মানটা জানি a, তাহলে এখানে কত পাইতেছি? 4a স্কয়ার। তাহলে y সমান আমরা পাবো রুট ওভার 4a স্কয়ার, দ্যাট ইজ টোয়াইস a, সরি হ্যাঁ টোয়াইস a আসে আর কি, প্লাস মাইনাস টোয়াইস a। তার মানে উপরের দিকে একটা টোয়াইস a থাকবে এবং নিচের দিকে আরেক জায়গায় ছেদ করে রাখছে, তাই তো? বুঝছি। বলো তো পরাবৃত্ত যে আঁকছি এটা কি একটা ফাংশন? হ্যাঁ। জি ভাইয়া। তোদের তো কিচ্ছু লেখাপড়া করাইতে পারি নাই মনে হইতেছে। ফাংশন কেমনে হয় রে? ফাংশন y স্কয়ার হবে না। একটা এক্স এর জন্য দুইটা ওয়াই পাইতেছি, একটা বাচ্চার দুইটা আম্মা, কেমনে হয়? ছি, একটা বাচ্চার জি দুইটা ভাইয়া, আম্মা হওয়া যাবে না, তাহলে এটা ফাংশন না, তাই না? আচ্ছা, এটা উদাহরণের মধ্যে আরো বোঝার উপায় কি? ওই যে ওয়াই অক্ষের সমান্তরাল রেখা যদি দুইটা বিন্দুতে ছেদ করে তাইলে আমরা সেটাকে ফাংশন বলা যাবে না। এই যে এখানেও দুইটা, এখানেও দুইটা, সব জায়গায় দুইটা বিন্দুতে ছেদ করছে, তাই এটা ফাংশন হবে না। ফাংশন না হলে কোনো ঝামেলা নেই, আমাদের পরাবৃত্ত তো হইলেই হয়েছে। তাহলে এটা হচ্ছে আমাদের পরাবৃত্তের ইকুয়েশন, যেখানে আমরা এটাকে বলতেছি উপকেন্দ্রিক। এই যে টোটাল যে দূরত্বটা, এটাকে বলা হয় উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য বা ল্যাটাস রেকটাম। এই ল্যাটাস রেকটামের দূরত্বটা এবার কত বের করো, মানে এই দুইটা কালো বিন্দুর দূরত্ব কত? কি বললা কি বললা? দুইটা কালা বিন্দুর দূরত্ব বলো, এটাকে বলা হয় ল্যাটাস রেকটাম বা উপকেন্দ্রিক লম্বের দূরত্ব বলতেছি না, এটাকে বলা হয় যে এই রেখাটাকে বলা হয় উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য বা উপকেন্দ্রিক লম্বের দূরত্ব। এটা হচ্ছে পরে এটা হইতেছে এইখানে 2a, এখানে 2a মানে -2a, তাহলে আর এই তো ভুজ তো সেম, তাহলে কোটি দ্বয়ের পার্থক্য নিলে হবে, তাহলে কত হইব? 4a, তাই না? এটাকে একটু মডিউলাস অফ 4a লিখবা। দেখো তো মডিউলাস অফ 4a আমাদের এই সমীকরণের ডিরেক্ট উপস্থিত না? এই যে মানে 4a সংখ্যাটা ডিরেক্ট উপস্থিত x এর সহগ হিসেবে। তাহলে আমি যদি তোমাকে এরকম একটা ইকুয়েশন দেই যে y স্কয়ার ইকুয়ালস টু 27x, তাহলে বলো তো এই পরাবৃত্তের জন্য উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত হবে? বুঝি নাই। ও আচ্ছা, এটার জন্য ওই যে আহ, 1 মিনিট ভাইয়া। 27/4। 27/4 বলতেছো, ভালো করে দেখ বেটা। ল্যাটাস রেকটাম নিজেই 4a। মানে 4a ইজ ইকুয়াল টু 27, তুমি কি চাইছো? এটাই চাইছি যে ল্যাটাস রেকটামের দৈর্ঘ্য কত, তার মানে ল্যাটাস রেকটাম মানে হইতেছে 27, তার মানে 27ই হবে ল্যাটাস জি রেকটাম। ভাইয়া। যদি এখানে তোমার -27 থাকতো তাহলে বলতাম +27 হচ্ছে ল্যাটাস রেকটাম, এই জন্য মডিউলাস দিয়ে লিখছি। বুঝতে পারছি, মনে থাকবে। এরকম ছোট ছোট কিছু জিনিসপত্র আছে, এটা আমরা হচ্ছে ম্যাথ করার সময় দেখবো। এটা হচ্ছে আপাতত থিওরি গেল, যেটা হচ্ছে স্বাভাবিক পরাবৃত্ত, এটা হচ্ছে সোয়াইন্না পরাবৃত্ত বা এটাকে বলা হয় হরাইজন্টাল প্যারাবোলা। হরাইজন্টাল কেন? কারণ এই যে অ্যাক্সিসটা আছে সেটা হচ্ছে হরাইজন্টাল, সোয়াইন্না, ঠিক আছে? আর এটা আছে ভার্টিক্যাল প্যারাবোলা। ভার্টিক্যাল প্যারাবোলার আগেই হরাইজন্টাল প্যারাবোলারই আবার অন্য আরেকটা রূপ আছে। এটা এইদিকে না থাকা, এটা তো এইদিকেও থাকতে পারতো, তাই না? এটা এইদিকেও থাকতে পারতো, তখন সেটার আগে কিছুই হয় না, সূত্র খালি একটা মাইনাস চলে আসে, মানে সব কিছুর আগে এইখানে একটা মাইনাস আসবে। তারপরে তোমার এই যে শীর্ষ তো 0 0তেই থাকবে, উপকেন্দ্র হয়ে যাবে -a0, যদি এদিকে হয় তাহলে উপকেন্দ্র হবে -a0। ফুট হয়ে যাবে তখন কোথায়? ফুট তখন এইখানে থাকবে, এই জায়গা হয়ে যাবে তখন ফুট, তার মানে হয়ে যাবে +a0। সবকিছুই খালি উল্টা, খালি একটা কিছুই না। এই মেইন ইকুয়েশনের সামনে খালি একটা মাইনাস চিহ্ন বসাই দিবা। এটা -y² হিসেবে বলতে পারো, অথবা y² = -4ax এভাবেও থাকতে পারে। বুঝতে পারলাম?
আমরা হইতেছে একটু গ্রাফের মধ্যে দেখে আসি পরিবর্তনটা, একটু গ্রাফ দেখা জরুরি। আমাদের হচ্ছে আমরা পাইছি ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4ax, তাহলে a এর মান তো জানি না তাই না, ax। আচ্ছা a এর মান দেখো, একটা মজার জিনিস দেখাই। a এর মান আমি বলতেছি শুরু হবে হচ্ছে -4 থেকে +4 পর্যন্ত যাবে। বুঝতেছি কেমনে চেঞ্জ হয়, শুধুমাত্র এইটুকু নেগেটিভ না পজিটিভটা দেখাই, প্লে করা লাগবে না, পজ করে করে দেখাই। হ্যাঁ, এটা হইতেছে a এর মান পজিটিভে রাখছি। a এর মান যদি 1 হইতো, যদি 1 হয় তাহলে এখানে হইতেছে 1, এর মান 1, তাহলে এটা হচ্ছে একদম y স্কয়ার ইকুয়ালস টু 4x, y স্কয়ার ইকুয়ালস টু 4x এর সমীকরণ হইতেছে দেখতে এরকম। বুঝতে পারলাম? যদি আমি a এর মান বৃদ্ধি করি তাহলে দেখো তো এটা কি মোটা হইতেছে নাকি চিকন হইতেছে? বুঝতেছি a এর মান যদি বৃদ্ধি করা হয় তাহলে আমাদের প্যারাবোলাটা মোটা হয় আরো, a এর মান যত বেশি কমাবা প্যারাবোলাটা তত বেশি চিকন হইতে থাকবে। এই প্রপার্টিগুলো মাথায় রাখবা। আচ্ছা, যদি a এর মানটা নেগেটিভ হয়ে যায় তাহলে আমাদের এই সামনের নেগেটিভ চলে আসে, মানে y স্কয়ার ইকুয়ালস টু নেগেটিভ কিছু একটা x, তাই তো? বুঝতেছি? বোঝো নাই মনে হয়। জি ভাই। আচ্ছা, তাহলে এখন এটাকে নেগেটিভ বানিয়ে দিলাম। a যদি 0 হয় তাহলেই দেখো, আচ্ছা a 0 হয়ে গেলে y স্কয়ার ইকুয়ালস টু 0, মানে এই যে x অক্ষের সমীকরণ চলে আসছে, কিন্তু একদম ফ্ল্যাট লাইন x অক্ষের সমীকরণ। এরপরে যদি একটু কমাই তাহলে এই যে পিছনের দিকে গেল, এই যে উল্টায় গেছে গ্রাফটা, তাহলে দেখাই যাইতেছে যে যেটা আমাদের পজিটিভের জন্য এইদিকে, নেগেটিভের জন্য পুরোপুরিভাবে সে মিরর হয়ে যায়। তারপরে যদি আরেকটু বড় করি, আরেকটু বড় করি, আরেকটু বড় করি, তাহলে দেখা যাচ্ছে জিনিসটা আস্তে আস্তে মোটা হইতেছে, তাই তো? বুঝতে পারছি? এটা বুঝছি তাহলে জি জি। পজিটিভ নেগেটিভ কেমনে কাজ করে। তাহলে এটার এই চিত্রটার আগেই যদি তুমি একটা এই মাইনাস দিয়ে দাও এইখানে মেইন ইকুয়েশনে, তাহলে সেটা হয়ে যাবে কি, মানে ওই চিত্রটার একটা মিরর ইমেজ হয়ে যাবে, যেটা আমরা এখানে আঁকছি এটা তখন এই দিক থেকে হবে। বুঝতে পারলাম? আচ্ছা, এটা ছাড়াও এটা ছিল হরাইজন্টাল, কারণ দুইটার জন্যই এক্স অক্ষটা ছিল হচ্ছে আমাদের জন্য কি, এক্স অক্ষের নাম কি এখানে? অক্ষরেখা। অক্ষরেখা বা হচ্ছে অ্যাক্সিস। আচ্ছা, আর এক প্রকারের প্যারাবোলা হয় যেটাকে আমরা বলি হচ্ছে ভার্টিক্যাল প্যারাবোলা, যেটার ইকুয়েশন আহামরি কঠিন কিছু না, ওইটাতে হচ্ছে শুধুমাত্র পার্থক্য এটা বি দিয়ে লেখা হয়। হ্যাঁ, তাহলে ওইটার ক্ষেত্রেও শীর্ষবিন্দুটা আমরা 0 0ই ধরে নেই, ওইটার ক্ষেত্রে উপরের দিকে রেখাটা যায়, এটা তো আঁকাও মুশকিল। হুম, তাহলে এটার ক্ষেত্রে উপকেন্দ্রটা এখানে কোথাও অবস্থিত, এই উপকেন্দ্রের নাম দেওয়া হয় 0b। 0b তে যদি উপকেন্দ্র থাকে তাহলে বলো দ্বিখাক্ষ রেখাটার ফুট কত? যে দ্বিখাক্ষ রেখাটা পাবো ওটার ফুট কত হবে? 0 - b। 0 - b, সাবাস। বুঝি নাই। দ্বিখাক্ষ রেখা কোথায় হয়? অক্ষরেখার সাথে লম্ব হয় না? এটাই বলতে চাচ্ছিলাম। হ্যাঁ, এই যে আমাদের অক্ষরেখা, অক্ষরেখার উপরে লম্ব, তার মানে এইখানে কোথাও। এখন দূরত্ব কতটুকু, কত দূরত্ব হবে? এইটুকু যত দূরত্বে আছে এটা হইতেছে আমাদের শীর্ষ এবং উপকেন্দ্রের দূরত্ব, তাহলে শীর্ষ এবং ফুটের দূরত্ব সমান হবে। তাহলে শীর্ষ এবং ফুটের দূরত্ব যদি সমান হয় এটা হবে আমাদের জন্য ফুট। সে ফুটের ইকুয়েশন, তাইলে ফুটের জন্য আগে ফুটের বিন্দুটা হইতেছে 0 - b, এবং ফুটের ইকুয়েশন হইতেছে y ইকুয়ালস টু -b। ঠিক আছে, দেখো সবকিছু যা ছিল আগের মতোই, x এর পরিবর্তে আমরা বসাইতেছি y, a এর পরিবর্তে আমরা বসাইতেছি b, আর কিছু না। তাহলে এটার জন্য ইকুয়েশনটা তখন দেখতে এরকম হবে যদি বানাও আর কি, যে y x স্কোয়ার ইকুয়ালস টু 4by। ঠিক আছে, x স্কোয়ার ইকুয়ালস টু 4by। বাকি সব জিনিসপত্র আমরা হচ্ছে ইয়ার মতন করেই চেঞ্জ করব, কি বলে, এই মেইন যে ইকুয়েশনটা ছিল ওর মতন করেই পরিবর্তনগুলো করব। কেমনে হয় না হয় এটা দেখবো আর কি, ম্যাথ করার সময় বোঝা যাবে, এখন তো বুঝাতে পারতেছি না। তাহলে এই দুইটা পাইলাম, এই দুইটা ক্লিয়ার হয়েছে। এখন এইটার জন্য একটু উদাহরণ দেখি যে এক্স স্কোয়ারের কি অবস্থা। তাহলে এক্স স্কোয়ারের মধ্যে যদি যাই, কই গেল, তাহলে এক্স স্কোয়ার ইকুয়ালস
একই রকম নিলাম 4, এটার নাম দিলাম বি, এটার নাম দিলাম ওয়াই। স্লাইডার অ্যাড করব বি এর জন্য। বি এর স্লাইডার অ্যাড করা মানে হচ্ছে বি এর হচ্ছে বিভিন্ন পজিশনের ভিতরে বি এর মানের পরিবর্তন লক্ষ্য করা আর কি, যে বিভিন্ন পজিশনে কই কই যাইতেছে। এটা আরো বহুত জায়গায় কাজে লাগে আর কি আমাদের বৃত্ত চিত্র এগুলো বুঝতে। আচ্ছা, তারপরে এটা কত জানি ছিল, +4। স্টেপ দিছিলাম কত ভুলিতে গেছি, 0.25 দিই। আচ্ছা, তাহলে দুইটারে স্টেডি করে দেই 0-তে, এটারও স্টেডি করে দিলাম। দুইটারে যদি একসাথে প্লে করি, তাহলে সবুজ রেখাটার ক্ষেত্রে দেখতেছো, সবুজ রেখাটা যখন নেগেটিভ তো বোঝাই মুশকিল, দাঁড়াও। সবুজটার দিকে তাকাও, সবুজটা এখন পজিটিভের দিকে আছে, কারণ তার উপরের দিকে আছে, সে কারণে এখন ওর মান নেগেটিভ হয়ে গেল, ও নিচের দিকে চলে আসছে। মানে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস কিছু একটা বি থাকলে, সরি মাইনাস কিছু একটা ওয়াই থাকলে, এক্স স্কোয়ার ইকুয়ালস মাইনাস কিছু একটা ওয়াই থাকলে আমরা সেটাকে বলবো কি, ভার্টিক্যাল প্যারাবোলা। যদি ওয়াই স্কোয়ার দিয়ে তোমার -4ax এরকম কিছু থাকে, তাহলে সেটা হচ্ছে হরাইজন্টাল প্যারাবোলা, যেটা হচ্ছে উল্টা দিকে থাকে। আচ্ছা, এখানে এবার একটা জিনিস আবারও মনে করাই দিই, যেমন আমরা ইকুয়েশন দেখে যদি মনে না করতে পারি যে ইকুয়েশন মানে তোমার এক্স স্কোয়ার হবে নাকি ওয়াই স্কোয়ার, তাহলে দেখো আমরা একটা জিনিস শিখাইছিলাম যে কি জানি, এটা এখানে এসে দেখি যে মানে একটা নির্দিষ্ট বিন্দুর জন্য কয়টা এক্স আছে কয়টা ওয়াই আছে এরকম। হ্যাঁ, তাহলে ধরো এইখানে এই বিন্দুতে, এখানে যদি আমরা যদি ল্যাটাস রেক্টামটা ওর ক্ষেত্রেও যদি আঁকি, তাহলে ওর জন্য ল্যাটাস রেক্টামটা এইখানে। তাহলে এই বিন্দুতে দেখো এটার কত হবে, টোয়াইস বি, বি, এই বিন্দুটা হচ্ছে -2b, বি হবে। হ্যাঁ, তাহলে বলো তো এইখানে একটা এক্স এর জন্য দুইটা ওয়াই নাকি একটা ওয়াই এর জন্য দুইটা এক্স? এই দুইটা বিন্দুতে, এই দুইটা বিন্দু যেহেতু এই বক্ররেখার উপরে অবস্থিত, একটা এক্স এর জন্য দুইটা ওয়াই নাকি দুইটা ওয়াই এর, নাকি একটা ওয়াই এর জন্য দুইটা এক্স, কোনটা? একটা এক্স এর জন্য দুইটা ওয়াই এর জন্য দুইটা। একটা ওয়াই এর জন্য দুইটাই বি, একটা ওয়াই, তার মানে মানে যেহেতু দুইটা সেম, তার মানে একটা ওয়াই, এদের দুইজনের দূরত্ব এক্স অক্ষ থেকে সমান, তার মানে ওয়াই বরাবর দূরত্ব সমান বা কোটি সমান, এবং তাদের ভুজ ডিফারেন্ট। ভুজ ডিফারেন্ট হওয়া মানে হচ্ছে এক্স দুইটা ওয়াই একটা। দেখো তো আমাদের ইকুয়েশন কিন্তু তাই বলতেছে, এক্স দুইটা ওয়াই একটা, এবং এই ধরনের ইকুয়েশনকে আমরা ফাংশন বলতে পারি। এটার ক্ষেত্রে এই যে আমরা এখানে যেটা আঁকছিলাম, এখানে দেখা যেতেছে এ টোয়াইস এ মাইনাস টোয়াইস এ। তাহলে এ এবং এ ভুজ ঠিক আছে, মানে এক্স একই, এক্স একটা আছে, আর ওয়াই এর মান দুইটা। দেখো তো আমাদের ইকুয়েশন তাই ছিল, ওয়াই এর মান দুইটা, এক্স এর মান একটা। বুঝতে পারছি? তাহলে শোয়ানো আছে নাকি খাড়াইনা আছে এমনি বোঝা যাবে। আর একভাবে বুঝতে পারো, সিঙ্গেল ঘাতে যে থাকবে তার বরাবর হচ্ছে অক্ষ থাকে। তাহলে এখানে সিঙ্গেল ঘাতে কি আছে, এক্স, এক্স অক্ষ বরাবর অক্ষ থাকবে। এখানে সিঙ্গেল ঘাতে কি আছে, ওয়াই, ওয়াই অক্ষ বরাবর অক্ষ থাকবে। মনে থাকবে? বোঝা নাই মনে হয়। আচ্ছা, যদি বুঝে থাকি তাহলে আমরা হচ্ছে একটু অঙ্কের দিকে যেতে পারি, অঙ্ক সলভ করা শিখাই এবার তোমাদের। কাল করলে ভালো হইতো না? কেন, কেবল 43 মিনিট হয়েছে, মানে 3টা বাজে। ক্লাস আছে? হ্যাঁ, ছিল ক্লাস, ক্লাস কইরাই আসছি। তাহলে এক কাম করো, তাহলে এটা কি করবা, মানে পরের সপ্তাহে পড়বা নাকি ইয়া করবা, এর মধ্যে এই সপ্তাহে আরো পড়বা? নেক্সট ক্লাসে পড়ি। নেক্সট ক্লাসটা কালকেই তো কবে ক্লাস সেটা আছে। জিজ্ঞেস করতেছি। কালকেই তো। না, এই সপ্তাহে কাল- 3টা ক্লাস হয়েছে অলরেডি, সেজন্যই জিজ্ঞেস করতেছি যে এই সপ্তাহে কি আরো পড়বা? পড়তে পারলে, পড়তে চাইলে পড়তে পারো, এই সপ্তাহে আরো 2-1 দিন মনে হয় ফাঁকা থাকতে পারি লাস্টের দিকে। আচ্ছা, সময় জানাই দিবনি, দেখি তোমাদেরকে জিজ্ঞেস করবো নি। আর হচ্ছে ওই যে অধ্যায় 4টা খায় রেখো, মানে শেষ করে রেখো। আর এটার থিওরির অংশে বইয়ের উদাহরণের আগে কিছু থিওরি আলোচনা আছে, ওগুলো একটু রিডিং পড়ে, আর কিছু করতে হবে না, শুরুর দিকে অংশগুলো একটু রিডিং পড়লেই হবে। আমরা হচ্ছে পরের দিন থেকে ভালো মতন ম্যাথ করা শুরু করব। ঠিক আছে? কথা ঠিক? চলো। যাও জি কথা হ্যাঁ। তাইলে।